প্রিয় দর্শক, এই সিরিজের কাহিনী শুরু হয় ডৌচি মহাদেশে, যেখানে মানুষের জীবন ও শক্তির মূল ভরসা হলো ডৌচি শক্তি। ডৌচি এক ধরনের চক্র শক্তি, যা শরীরের ভেতরে তৈরি হয় প্রশিক্ষণ, ধ্যান চর্চা, ওষুধ সেবন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে। এই শক্তি নির্ধারণ করে কার কত ক্ষমতা, কত মর্যাদা। ডৌচি শক্তির মোট 12টি লেভেল রয়েছে। এই লেভেলগুলো 1 নাম্বার থেকে শুরু হয়ে 12 নাম্বার পর্যন্ত ধাপে ধাপে এগোয়। তবে বিষয়টি এখানেই শেষ নয়। প্রতিটি লেভেলের মধ্যে রয়েছে আরো ছোট ছোট অনেকগুলো ধাপ, যেগুলোকে স্টার বলা হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি 1 নাম্বার লেভেলে থাকে, সে তখন 1 স্টার থেকে শুরু করে 9 স্টার পর্যন্ত অগ্রসর হতে পারে। যখন কেউ 1 লেভেলের 9 স্টার অতিক্রম করে, তখন সে পরবর্তী লেভেল অর্থাৎ 2 নাম্বার লেভেলে উঠতে পারে। এইভাবে 2, 3, 4 করে প্রতিটি স্তরে 9 স্টার পার করে এগিয়ে যেতে হয় 10 নাম্বার লেভেল পর্যন্ত। কিন্তু 10 নাম্বার লেভেলের পর শুরু হয় একদম ভিন্ন মাত্রার শক্তির জগৎ। সেগুলো সাধারণ শক্তির ঊর্ধ্বে, আর সেগুলোর ব্যাখ্যা আমরা সিরিজের পরবর্তী অংশে বিস্তারিত জানাবো। প্রিয় দর্শক, পিন কমেন্টে সবগুলো লেভেলের নাম ও বিস্তারিত তালিকা দিয়ে দেব, সেখানে এক নজরে সবাই দেখে নিতে পারবেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। সিরিজের শুরুতে আমরা ইয়াওচেন নামের একজনকে দেখতে পাই। সে যুদ্ধ করে মুগু নামের এক শয়তানের সঙ্গে। এইখানে জানা যায় মুগু আসলে ইয়াওচেনের কাছ থেকে একটি শক্তিশালী ফ্লেম মন্ত্র নিতে চায়, কিন্তু ইয়াওচেন বলে, তুমি এখনো এই মন্ত্র ধারণ করার যোগ্যতা অর্জন করনি। কিন্তু মুগু এই কথা মানতে চায় না, সে যুদ্ধ চালিয়ে যায়। তখন আমরা হানফেং নামের একজনকে দেখতে পাই। সেই ইয়াওচেনের শিষ্য এবং তার মাস্টারের বিপদের পাশে এসে যুদ্ধ করছে। এক সময় দেখা যায় মুগু হানফেং এর উপর একটি বড় আঘাত করে। তখন ইয়াওচেন সামনে এসে দাঁড়ায় এবং হানফেংকে বাঁচায়। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ পেছন থেকে কেউ ইয়াওচেনকে তলোয়ার দিয়ে আঘাত করে। ইয়াওচেন অবাক হয়ে যায়, কারণ আঘাতকারী আর কেউ না, তার নিজের শিষ্য হানফেং। সে জিজ্ঞাসা করে, হানফেং, তুমি আমাকে কেন আঘাত করলে? তখন হানফেং বলে, তুমি আমাকেও ফ্লেম মন্ত্র দাওনি, তাই আমি বাধ্য হয়েছি। তখন ইয়াওচেন বলে, আমি তো সবসময় তোমাকে নিজের ছেলের মতো ভেবেছি, আর তুমি আমার সঙ্গে ফ্লেম মন্ত্রের জন্য বেইমানি করলে। তখন হানফেং বলে, হ্যাঁ করেছি, এখন শুধু সফল হলেই হয়। এই কথা বলে সে আবার ইয়াওচেনকে তলোয়ার দিয়ে আঘাত করে এবং তাকে নিচে ফেলে দেয়। আমরা দেখতে পাই ইয়াওচেন নিচে পড়তে পড়তে তার হাত থেকে একটি আংটি খুলে যায়। সেই আংটির মধ্যেই তার আত্মা প্রবেশ করে এবং সেইখানেই বন্দী হয়ে যায়। এরপর অনেক বছর কেটে যায়। আমরা শাওয়ান নামের এক ছেলেকে দেখতে পাই। সে শাও ক্লানের একজন সদস্য। জানা যায় 11 বছর বয়সে সে আশেপাশের অনেকের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু হঠাৎ করেই তার জীবনে পরিবর্তন আসে। অজানা এক কারণে শাওয়ান আর নিজের শক্তি একত্রিত করতে পারে না। তার শক্তি ধীরে ধীরে কমে যেতে থাকে এবং 3 বছরের মধ্যেই সে নেমে যায় 1 নম্বর লেভেলের 3 স্টারে। এক সময় সবাই তার উপর ভরসা করত, কিন্তু এখন আর কেউ তাকে গুরুত্ব দেয় না। এই সমাজে যার যত বেশি শক্তি, তার তত বেশি সম্মান এবং গুরুত্ব। এরপর আমরা শাওয়ানের বাবা শাওজানকে দেখতে পাই। সে শাও ক্লানের প্রধান। তার কাছে রাজ্যের সহকারী প্রধান আসে এবং আরেকজন ব্যক্তি আসে। তারা এসে বলে, বাস্তবতাকে মেনে নাও, তোমার ছেলে 3 বছর আগে তার শক্তি হারিয়েছে, এখনো সে তার শক্তি ফিরে পায়নি। এখন আর তার পেছনে পরিবারের সম্পদ খরচ করার মানে হয় না। এই ছেলের একমাত্র মূল্য এখন নালান ক্লানের মেয়েকে বিয়ে করা, যাতে সম্পর্ক বজায় থাকে। এর বাইরে তার আর কোনো উপকার নেই। সে এখন একেবারেই অযোগ্য। তখন শাওজান রেগে গিয়ে বলে, শাওয়ান অযোগ্য না, আমি জানি একদিন সে আবার শক্তি ফিরে পাবে। অন্যদিকে আমরা দেখি শাওয়ান বাইরে দাঁড়িয়েই কথাগুলো শুনছে। এরপর সে চুপচাপ নিজের ঘরে ফিরে যায় এবং নিজের শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তা পারে না। ঠিক সেই সময় একজন এসে জানায়, তোমাকে রাজসভায় যেতে হবে, একজন অতিথি এসেছে। শাওয়ান রাজসভায় যায়। সেখানে ঢুকতেই অনেকে ফিসফিস করে বলে, ওই যে অযোগ্য ছেলেটা এসেছে। শাওজান তাকে বসতে বলে, কিন্তু দেখা যায় রাজকুমারদের জন্য বরাদ্দ আসনে কোনো সিট খালি নেই। সহকারী প্রধান ইচ্ছা করেই শাওয়ানকে অপমান করার জন্য এমনটা করেছে। এই সময় সুন নামের এক মেয়ে শাওয়ানকে তার পাশে বসতে দেয়। অন্যদিকে আমরা নালান নামের একটি মেয়ে অতিথিকে দেখতে পাই। সে সামনে এসে নিজের পরিচয় দেয়, আমি নালান, ইউনল্যান্ড সেক্টর প্রতিনিধি হিসেবে এসেছি। এই নাম শুনে সবাই অবাক হয়ে যায়। তখন শাওজান বলে, তুমি নালান ক্লানের সন্তান, অনেকদিন হয়ে গেছে তোমার সঙ্গে দেখা হয় না, তাই চিনতে পারিনি। শুনেছি তুমি ইউনের কাছ থেকে আলকেমি শিখেছো, মানে তুমি অনেক প্রতিভাবান। তখন নালান বলে, সমস্যা নেই, আমি আলকেমি শেখার কারণে ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। সেই হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমার ভাগ্য ভালো ছিল, তাই ইউন মাস্টারের কাছ থেকে উচ্চ স্তরের যুদ্ধ শক্তি ও ডৌচি চর্চা শেখা সম্ভব হয়েছে। এরপর নালান ক্লানের সেনাপ্রধান গেইয়ের সামনে আসে এবং বলে,
আমাদের রাজা চান নালান যেন ভবিষ্যতের নেত্রী হিসেবে গড়ে ওঠে, তাই আমরা চাই সে যেন পুরোপুরি নিজের চর্চার উপর মনোযোগ দিতে পারে। তাই আমরা চাই আপনার পরিবারের ছেলের সঙ্গে তার বিয়ের চুক্তি বাতিল হয়ে যাক। এই কথা শুনে রাজসভায় নীরবতা নেমে আসে। শাওজান খুব রেগে যায়। এইখানে আমরা জানতে পারি শাও ক্লান আর নালান ক্লানের ছেলে মেয়েদের বিয়ে হয়। অন্যদিকে আশেপাশের অনেকে বলতে থাকে শাওয়ান তো অযোগ্য, তাই তারা এই বিয়ে ভেঙে দিচ্ছে। তখন গেইয়ে বলে, প্রধান, আমরা জানি আপনাকে কঠিন অবস্থায় ফেলেছি, কিন্তু দয়া করে নালানের অনুরোধটা রাখুন। ঠিক তখন শাওজান রেগে গিয়ে নালানের দিকে আক্রমণ করতে যায়, কিন্তু গেইয়ে সামনে এসে দাঁড়ায় এবং বাধা দেয়। এই সময় রাজ্যের একজন শাওজানকে শান্ত করে। এরপর শাওজান নালানকে জিজ্ঞাসা করে, তোমার দাদা কি এই ব্যাপারে রাজি? তখন নালান বলে, না, দাদা রাজি না, কিন্তু এটা আমার ভবিষ্যৎ, তাই সিদ্ধান্তটা আমারই হওয়া উচিত চাচা। তখন শাওজান বলে, আমাকে আর চাচা বলে ডাকতে হবে না। আমার ছেলে ইয়ান এখন একজন সাধারণ মানুষ, তাই তোমার দৃষ্টিতে সে আর উপযুক্ত নয়। তুমি ভবিষ্যতে মিষ্টি ক্লাউড সেক্টরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে, সেই হিসেবে আমি মেনে নিলাম। নালান শান্তভাবে বলে, অসংখ্য ধন্যবাদ। এরপর গেইয়ে বলে, আমাদের রাজা ক্ষমা চিহ্ন হিসেবে আপনাকে একটি উপহার পাঠিয়েছেন। সে একটি সুন্দর বাক্স খুলে উপহারটি বের করে। সবাই অবাক হয়ে যায়, কারণ উপহারটি হলো চি গ্যাদারিং পিল। যদি কেউ ডৌজি চি এর নবম স্তরে থাকে, তাহলে এই পিলের সাহায্যে সে শতভাগ নিশ্চিতভাবে তার চি জড়ো করে একজন প্রকৃত ডৌজি হয়ে উঠতে পারে। এই ঔষধ কিংপিল বানিয়েছে। সবাই খুশি এবং অবাক হয়, কিন্তু এই দৃশ্যগুলো যেন ছুরি হয়ে বিঁধে যায় শাওয়ানের মনে। হঠাৎ শাওয়ান সামনে এসে গেইয়েকে বলে, তোমার এই ওষুধ নিজের কাছেই রাখো, আমাদের দরকার নেই। তখন একজন বলে ওঠে, শাওয়ান, এটা তোমার বলার জায়গা না, তুমি অভদ্র আচরণ করছো। শাওজান তখন বলে, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু সিদ্ধান্ত আমাদের নিতে হয়। তখন শাওয়ান বলে, যদি নালান নিজের সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই কথায় শুনো তার সঙ্গে একমত হয়। এরপর শাওয়ান নালানকে বলে, আমাদের বিয়ে ঠিক করেছিলেন আমাদের দাদারা, তারা নিজেরা বাতিল না করা পর্যন্ত এই বিয়ে বৈধ থাকবে, তা না হলে এটা আমাদের পূর্বপুরুষদের প্রতি অসম্মান হবে। আমার বিশ্বাস আমাদের পরিবারের কেউই পূর্বপুরুষদের অমান্য করবে না। তখন নালান বলে, তুমি চাইলে আমরা আরো ক্ষতিপূরণ দিতে পারি। তুমি চাইলে 3টি চি গ্যাদারিং পিল পাবে। এছাড়া তুমি চাইলে মিষ্টি ক্লাউড সেক্টরের সদস্য হতে পারো, সেখানে তুমি উচ্চতর চি চর্চার সুযোগ পাবে। সবাই এই প্রস্তাব শুনে অবাক হয়ে যায়, কারণ এটা এক বিশাল সুযোগ, কিন্তু শাওয়ান এতে রাজি হয় না। এতে সবাই অবাক হয়ে যায়। সবাই মনে মনে ভাবে, অযোগ্য ছেলেটা এত বড় সুযোগ হাতছাড়া করছে। নালান তখন শাওয়ানকে বলে, তুমি চাও বা না চাও, আমি বলছি আমাদের বিয়েটা বাতিল করো, কারণ তোমার সঙ্গে আমার কোনো ভবিষ্যৎ নেই। তখন শাওয়ান বলে, আমি চাইলে এখনই বিয়ে বাতিল করতে পারি, কিন্তু তাতে আমার বাবার অসম্মান হবে, কেউ আর তাকে গুরুত্ব দেবে না। তখন নালান বলে, ঠিক আছে, তাহলে একটা চুক্তি করি। আজ থেকে 3 বছর পর আমরা একটি যুদ্ধ করব। যে জিতবে সে নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবে। তখন রাজা বলে, কিন্তু শাওয়ানের তো এখন কোনো শক্তি নেই, এভাবে জেনে শুনে এমন প্রস্তাব দেওয়া মানে হলো অপমান করা। নালান বলে, চাচা, আমি এটা করছি শুধু আপনার সম্মানের কথা ভেবে, না হলে আমি এখনই সবার সামনে বিয়ে বাতিলের ঘোষণা দিয়ে দিতাম। শাওয়ান বলে, তুমি বিয়ে ভাঙতে চাও কারণ তুমি মনে করো আমি সম্পূর্ণ অযোগ্য, কিন্তু যদি আমাদের বিয়ের কথা না থাকতো, আমি তোমাকে গুরুত্বই দিতাম না, তোমার মতো কাউকে আমি বিয়েই করতাম না। এরপর সে একটি কাগজে রক্ত দিয়ে নিজের হাতের ছাপ দিয়ে তা নালানের দিকে ছুঁড়ে দেয় এবং বলে, আজ থেকে শাও পরিবারের সঙ্গে নালান পরিবারের আর কোনো সম্পর্ক নেই। এই কথাগুলো শুনে নালান রেগে যায়। সে নিজেকে অপমানিত মনে করে। অন্যদিকে শাওয়ান তার বাবার সামনে মাথা নিচু করে বলে, বাবা, 3 বছর পর আমি মিষ্টি ক্লাউড সেক্টরে যাব এবং এই অপমানের প্রতিশোধ নেব। তখন রাজা বলে, আমার পূর্ণ বিশ্বাস আছে তোমার উপর। এরপর শাওয়ান নালানকে বলে, 3 বছর পর আমি আসব, তুমি প্রস্তুত থেকো। এই কথা বলে সে সেইখান থেকে চলে যায়। এরপর রাজা নালানকে বলে, তুমি বিয়ে ভাঙতে এসেছিলে, তা ভেঙেই গেছে, তোমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে, এখন এইখান থেকে চলে যাও। নালান অপমান বোধ করে চলে যেতে থাকে। ঠিক সেই সময় সুন বলে, আজ তুমি যা করেছো তার জন্য ভবিষ্যতে আফসোস করতে হবে। মনে রেখো, মিষ্টি ক্লাউড সেক্টরের থেকেও বড় সেক্টরেই মহাদেশে আছে। এরপর আমরা সুনের চোখে এক ঝলক আলো দেখতে পাই। সুন দেখতে শান্তশিষ্ট হলেও তার মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্য। তার চোখের চাহনি থেকেই বোঝা যায় সে সাধারণ কোনো মেয়ে নয়। এই ব্যাপারটা গেইয়ে বুঝে যায়, তাই সে নালানকে নিয়ে দ্রুত সেইখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি শাওয়ান মন খারাপ করে একা বসে আছে। ঠিক তখন তার বাবা শাওজান সেইখানে আসে এবং বলে,
তুমি একজন পুরুষ মানুষ, সাহস হারিয়ে বসে আছো কেন? আমাদের বংশের পুরুষেরা কখনো হার মানে না, তাই তুমিও হার মানবে না। এরপর সে একটি ঔষধের বোতল এগিয়ে দিয়ে বলে, এই ওষুধটা আমি মাইটার নিলামঘর থেকে এনেছি, হয়তো এটা তোমার ডৌচি জড়ো করতে সাহায্য করবে। শাওয়ান প্রথমে ওষুধটা নিতে চায় না, কিন্তু তার বাবা জোর করে দিয়ে যায়। এরপর সে চলে যায়। দর্শক, সত্যি বলতে এই দৃশ্যটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। একজন বাবা যখন তার ছেলেকে সাহস যোগায়, সেটা সত্যি এক অনন্য মুহূর্ত। কিন্তু আমাদের সমাজে এমনটা খুব কমই দেখা যায়। আজ বাবার চোখে আমি হয়তো ব্যর্থ মানুষ, কিন্তু আমার অন্তরের গভীরে তার প্রতি যে ভালোবাসা আছে তা আকাশের মতো বিশাল। শুধু বলা হয় না, বাবা তোমাকে ভালোবাসি। এরপর শাওয়ান নিজের মনে ভাবে, এই অবস্থা থেকে কিভাবে বের হব, আমার শক্তি আবার কবে ফিরবে। ঠিক সেই সময় অদৃশ্য জায়গা থেকে কেউ একজন কথা বলে ওঠে, ছোট ছেলে, বুঝতে পারছি তোমার সাহায্যের দরকার। এই কথা শুনে শাওয়ান চমকে ওঠে। সে চারপাশে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। তখন আবার সেই অদৃশ্য কণ্ঠ বলে, অনেক বছর তো তোমার আত্মার শক্তি নিয়ে ভালোই আছি। শাওয়ান জিজ্ঞাসা করে, তুমি কে? সামনে এসে কথা বলো। তখন সেই কণ্ঠ বলে, আমি তো তোমার হাতের আঙুলেই আছি। শাওয়ান অবাক হয়ে দেখে তার আঙুলের আংটিটি কথা বলছে। পুনরায় সেই কণ্ঠ বলে, গত 3 বছর ধরে আমি তোমার শরীরের শক্তি শোষণ করেই টিকে আছি। তোমার শক্তি না থাকলে এখনো আমি ঘুমিয়ে থাকতাম। এই কথা শুনে শাওয়ান রেগে যায়। সে বুঝতে পারে এই আংটির কারণেই তার শক্তি এতদিন ছিল না। সে রাগে আংটিটা খুলে ফেলে দেয়। কিন্তু একটু পরেই আমরা দেখি সেই আংটির ভেতর থেকে একজন বের হয়ে আসে। তার নাম ইয়াও চেন। আমরা তাকে আংটির জিন বলেই ডাকবো। এই দৃশ্য দেখতে অনেকটা আলাদিনের প্রদীপ থেকে বের হওয়া জিনের মতো। আমরা মুভির শুরুতে ইয়াও চেনকে দেখেছিলাম, তখন হানফেং তাকে তলোয়ার দিয়ে আঘাত করেছিল। তবে ইয়াও চেন ছিল একজন শক্তিশালী ব্যক্তি। তার সেই শক্তির মাধ্যমেই তার আত্মা এই আংটির মধ্যে ঢুকেছিল। 3 বছর ধরে সে শাওয়ানের শরীর থেকে শক্তি সংগ্রহ করে নিজের অস্তিত্ব বজায় রেখেছে। এরপর সে বলে, এই আংটির আসল মালিক আমি। তারপর শাওয়ান বলে, কিন্তু আংটি তো আমাকে বেছে নিয়েছে। ইয়াও চেন বলে, হয়তো এটাই আমাদের ভাগ্যে ছিল। শাওয়ান তখন রাগ প্রকাশ করে বলে, তোমার কারণে আমার অনেক অপমান সহ্য করতে হয়েছে, এখনই আমার সামনে থেকে চলে যাও। ইয়াও চেন শান্তভাবে বলে, তুমি কি শক্তিশালী হতে চাও না? কারণ তুমি এখনো মাত্র 1 নাম্বার লেভেলের 3 স্টারে আছো। এই শক্তি দিয়ে তুমি 3 বছর পর নালানের সাথে যুদ্ধ করে জয়ী হতে পারবে না। শাওয়ান তখন বলে, আমার তো শক্তি ছিলই, কিন্তু সব শেষ হয়ে গেছে, আর সেটা তোমার জন্যই। ইয়াও চেন তখন বোঝায়, শক্তির মধ্যে তোমার শক্তি খুব কম ছিল, তবে এর থেকেও অনেক বেশি শক্তিশালী লেভেল আছে, যেমন ডৌসি, দা ডৌসি। আর অনেক লেভেল আছে যেগুলোর কথা তুমি এখন কল্পনাও করতে পারবে না। আর তোমার শক্তি ফিরে পাওয়া খুব কঠিন কিছু না, একটু চর্চা করলেই সেটা সম্ভব। তখন শাওয়ান বলে, যদি তুমি আমাকে 1 বছরের মধ্যে একজন ঢৌজে বানাতে পারো, তাহলে তুমি যে আমার শুষে নিয়েছিলে তা ভুলে যাব। দর্শক, এইখানে ডৌজে মানে 12টি শক্তির লেভেলের মধ্যে 2 নাম্বার লেভেল। সহজভাবে বললে একজন প্রকৃত যোদ্ধা হয়ে ওঠা। এই কথা শুনে ইয়াও চেন বলে, আমি তোমার কাছে ঋণী। আমি একজন আলকিমিস্ট, তাই তোমার শক্তি ফিরিয়ে আনা আমার জন্য কঠিন কিছু না। আর তুমি চাইলে আমি তোমাকে আলকিমির কৌশলও শেখাতে পারি। শাওয়ান তখন জিজ্ঞাসা করে, তুমি কোন লেভেলের আলকিমিস্ট? ইয়াও চেন বলে, সেটা আমার মনে নেই, তবে সবাতে সবাই যখন পিলকিং এর কথা বলছিল, তখন ওদের কাছে পিলকিং অনেক কিছু হলেও আমার কাছে আগে সেটা কিছুই ছিল না। তখন শাওয়ান বলে, পিলকিং তো একজন ডৌয়াং স্তরের যোদ্ধা, আর তুমি তাকে কিছুই মনে করো না। দর্শক, এইখানে ডৌয়াং মানে শক্তির 6 নাম্বার লেভেল। সহজ ভাষায় বললে সে একজন আকাশে ওড়ার মতো ক্ষমতা সম্পন্ন শক্তিশালী যোদ্ধা। এরপর শাওয়ান একটু ভেবে বলে, ঠিক আছে, তুমি আমার আঙ্গুলে থাকতে পারো, কিন্তু আমাকে 2 নাম্বার লেভেলের শক্তি শেখাতে হবে। তখন ইয়াও চেন বলে, ঠিক আছে, শেখাবো, তবে তার জন্য তোমাকে আমার শিষ্য হতে হবে। এই কথা শুনে শাওয়ান প্রথমে রাজি হয় না এবং চলে যেতে থাকে। তবে কিছু দূর গিয়ে ভাবে, এখন তার কোনো শক্তি নেই, তাই যদি এই লোকটা তার শক্তি ফিরিয়ে দিতে পারে, তাহলে সেটা তার জন্যই ভালো হবে। আর যেহেতু লোকটা একজন আলকিমিস্ট, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এরপর সে আবার ফিরে আসে এবং মাথা নিচু করে ইয়াও চেনকে মাস্টার হিসেবে স্বীকার করে। এরপর ইয়াও চেন বলে, শোনো, তোমাকে কিছু ঔষধি গাছ সংগ্রহ করতে হবে। আমি সেই গাছ দিয়ে তোমার জন্য একটা ওষুধ তৈরি করব। আর এই কথা যেন কেউ না জানে, আমি তোমার সাথে আছি, এটা কাউকে বলা যাবে না। এই কথা বলে ইয়াও চেন আবার শাওয়ানের আংটির ভেতরে চলে যায়। ঠিক সেই সময় সেখানে শুন আসে।
শুনকে দেখে শাওয়ান অনেক খুশি হয়। সে গত 3 বছর ধরে পাশে থাকার জন্য শুনের মাথায় হাত রেখে তাকে ধন্যবাদ জানায়। শুন মনে মনে ভাবে শাওয়ান এখনো তাকে ছোট্ট একটা মেয়ে মনে করে, অথচ সে শাওয়ানকে মনে মনে ভালোবাসে, যদিও কখনো সেটা প্রকাশ করেনি। শাওয়ানও সেটা বোঝে না। এরপর শাওয়ান বলে, আমি এখন জানি কেন আমার শক্তি হারিয়ে গিয়েছিল, এখন আবার সেটা ফিরে আসবে। এই কথা শুনে শুন অনেক খুশি হয়। এরপর শুন বলে, কালকে চলো ইউটান শহরে একটু ঘুরে আসি। শাওয়ান রাজি হয়। এর পরের দিন আমরা দেখতে পাই তারা ইউটান শহরের শাও মার্কেটে যায়, মানে তাদের নিজের মার্কেটে। দেখা যায় শহরের সব মার্কেটের মধ্যে শাও মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি ভিড়। শুন আশেপাশে তাকিয়ে বলে, বাহ, এইখানে তো ভীষণ ভিড়। শাওয়ান হেসে বলে, নিশ্চয়ই, ইউটান শহরের সব বাজারের মধ্যে শাওয়ান মার্কেটে সবচেয়ে বেশি পণ্য পাওয়া যায়। ভাড়াটে যোদ্ধার ব্যবসায়ীরা এইখানে আসতেই পছন্দ করে। কিছু কিনতে চাইলে এইটাই সবচেয়ে ভালো জায়গা। এরপর তারা দোকানে দোকানে ঘুরে জিনিসপত্র পছন্দ করে এবং কিছু কিনেও ফেলে। আমরা দেখতে পাই শাওয়ান আর শুন মার্কেটে ঘুরছে। হঠাৎ করেই চারপাশটা অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে যায়। ঠিক সেই সময় সেইখানে জিয়া লিয়ে নামের একজন এসে শাওয়ানকে উদ্দেশ্য করে বলে, তুমি একটা মেয়ের সাথে যুদ্ধ করতে পারলে না, এটা তো শাও ক্ল্যানের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। তখন শাওয়ান কিছু বলতে যায়, কিন্তু শুন তাকে থামিয়ে দেয়। জিয়া লিয়ে আবার বলে, তুমি মনে হয় ওষুধ কিনতে এসেছো, তাহলে আমাদের জিয়া মার্কেটে যাও, সেখানে ভালো ওষুধ পাওয়া যায়, সেটা খেলে হয়তো তোমার চিশক্তি আবার ফিরে আসবে। তোমাদের মার্কেটের তুলনায় আমাদের ঔষধ অনেক বেশি কার্যকর। শুন তখন জিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি আসলে কি বলতে চাও? জিয়া লিয়ে বলে, ইউটান শহরে 3টা বড় ক্ল্যান আছে, আর এই বাজারগুলো হলো প্রতিটি ক্ল্যানের শক্তি প্রমাণ করার জায়গা। যেদিন শাওয়ানের বিয়ে ভেঙে যায় সেই দিন থেকেই শাওয়ান পরিবারের ক্ষমতা কমে গেছে। এরপর সে শাওয়ানকে বলে, তোমার বাবাকে গিয়ে বলে দিও এই বাজারটা আঁকড়ে ধরার কোনো মানে নেই, যদি ধরে রাখতে চায় তাহলে ফল ভালো হবে না। এই কথা বলে সে চলে যায়। এই কথা শুনে শুন খুব রেগে যায়। তখন শাওয়ান বলে, তুমি রাগ করো না, সে আমাকে অপমান করেছে, তাই আমি নিজেই তার বদলা নেব। এরপর আমরা দেখতে পাই শাওয়ান জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে। সে তার মাস্টার অর্থাৎ আংটির জিনকে বলে, আমার শক্তি খুব দ্রুত দরকার। তখন জিন বলে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, সময় হলে সবই পাবে। শাওয়ান তখন জিজ্ঞাসা করে, তোমার কাছে কি কোনো পিল আছে যেটা খেলে আমার শক্তি বাড়বে? তখন জিন বলে, অবশ্যই আছে, কিন্তু সেটা তোমাকেই তৈরি করতে হবে। এই কথা শুনে শাওয়ান অবাক হয়ে তার দিকে তাকায়। তখন জিন বলে, তুমি ভেতর থেকে এবং বাইরের দিক থেকে চর্চা করে নিজের শক্তিকে জাগ্রত করতে পারবে। এরপর জিন শাওয়ানকে চর্চা শেখাতে শুরু করে। তবে শাওয়ান বিরক্তভাবে চর্চা করে, কারণ সে ভেবেছিল শুধু পিল খেয়ে শক্তি পেয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না। শক্তি চর্চার সময় জিন মাঝে মাঝে শাওয়ানকে জাদুকরি চাবুক দিয়ে আঘাত করে, যাতে সে মনোযোগ দিয়ে চর্চা করে। এইভাবে 6 মাস কেটে যায়। জিনের কঠোর প্রশিক্ষণে শাওয়ান খুব দ্রুত শক্তি অর্জন করে। অন্যদিকে আমরা দেখতে পাই আলকেমিস্ট লিওর সহায়তায় জিয়া লিয়ে শাও মার্কেটে বড় ধাক্কা দেয়। শাও মার্কেটের অবস্থা দিনে দিনে আরো খারাপ হয়ে পড়ে। জিয়া ক্ল্যান ধীরে ধীরে শাও ক্ল্যানকে পুরোপুরি দখল করার পরিকল্পনা করে। এরপর আমরা দেখতে পাই জিয়া ক্ল্যানের লিউ নামের সেই আলকেমিস্টকে, যে জিয়া ক্ল্যানের জন্য ঔষধ তৈরি করে দেয়, আর সেই ঔষধ বিক্রি করেই এখন শাও মার্কেটকে নষ্ট করে দিয়েছে। এরপর আমরা দেখতে পাই জিয়া ক্ল্যানের প্রধান লিবিংকে, সে আলকেমিস্ট লিউকে আরো বেশি বেশি ঔষধ বানাতে বলে। তখন লিউ বলে, যতদিন ঔষধ বানানোর উপাদান আছে ততদিন কোনো সমস্যা নেই, তবে এখন থেকে আমাকে অর্ধেক লাভ দিতে হবে। এই কথা শুনে বাবা নামের আরেকজন অংশীদার বলে, আমরা তো 3টা ক্ল্যানে একসাথে কাজ করি, এখন যদি তুমি একাই অর্ধেক লাভ নিতে চাও তাহলে তা হবে না। তখন লিউ বলে, তোমাদের না হলে আমি শাও ক্ল্যানে চলে যাব। এই কথা শুনে লিবিং রাজি হয়ে যায়। এরপর দেখা যায় লিউ একটি মেয়েকে নিয়ে ঘরে ঢুকে যায়। এরপর আমরা দেখতে পাই ক্ল্যান প্রধানের ছেলে জিয়া সেখানে আসে। এই জিয়াই 6 মাস আগে শাওয়ানকে মার্কেটে অপমান করেছিল। সে তার বাবাকে বলে, এইভাবে যদি লিউ এত টাকা নিয়ে নেয় তাহলে তো আমাদের চলবে না। তখন লিবিং বলে, এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই, কারণ আমরা এখনো পুরো মার্কেটে দাপট দেখাতে পারিনি। যখন পারবো তখন লিউকে আর রাখবো না। এরপর সে জিয়াকে জিজ্ঞাসা করে, শুনেছি শাও ক্ল্যানে শুন নামের একটি সুন্দরী মেয়ে আছে, কথাটা কি সত্যি? জিয়া বলে, হ্যাঁ বাবা, কথা সত্য। তখন লিবিং বলে, তাহলে তাকে লিউর হাতে তুলে দিতে হবে, এতে কিছু টাকা কম দেয়া যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই শাওয়ান এখনো চিশক্তির চর্চা করছে, আর এখন সে মোটামুটি ভালোই শক্তি আয়ত্ত করেছে। আমরা দেখি সে অকটেন ব্লাস্ট নামের একটি শক্তি ব্যবহার করে পাথর ভেঙে ফেলে। এরপর সে জিনকে বলে, এই শক্তি যদি আমি
এতদিন ধরে চর্চা না করতাম তাহলে আজ হাতটাই ভেঙে যেত। তখন জিন বলে, এই কারণেই আমি তোমাকে ঔষধ না দিয়ে চিশক্তি চর্চা শেখাচ্ছি। এরপর ইয়ান বলে, তোমার কৌশল আসলেই অনেক শক্তিশালী, কিন্তু আলকেমিস্টদের কি কোনো লেভেল আছে সেটা বোঝার উপায় কি? তখন জিন বলে, তাদের আগুনের রং দেখে সেটা বোঝা যায়। সাধারণত আগুন হয় হালকা হলুদ রঙের, তবে লেভেল যত উপরে আগুনের রং তত গাঢ় হয়। তখন ইয়ান জিজ্ঞাসা করে, তাহলে তোমার আগুনের রং কেমন? এই কথা শুনেই জিন তার আলকেমিস্ট শক্তি দেখায় এবং বলে, সাধারণ আলকেমিস্টদের আগুন ডৌচি ফ্লেম হয়, তবে এর বাহিরে আরো শক্তিশালী আগুন আছে, স্বর্গীয় আগুন, যেটা 1000 গুণ বেশি শক্তিশালী। জিন তখন বলে, যারা ঔষধ তৈরি করে শক্তি অর্জন করে তারাও সরাসরি যুদ্ধ করতে ভয় পায়। আমার আগুনের নাম চিলিং বোন ফ্লেম, এটা স্বর্গীয় আগুনের তালিকায় 11 নম্বর স্থানে আছে। তবে এসব শেখার আগে তোমাকে ভালোভাবে ডৌজে শিখতে হবে, তখন আমি তোমাকে আগুনের শক্তিও শেখাবো, আর তখন তুমি ঔষধ তৈরি করতে পারবে, মানে একজন আলকেমিস্ট হয়ে উঠতে পারবে। তখন শাওয়ান বলে, আমি তো তোমার শিষ্য, আমাকে একটা টিয়ান ক্লাস কৌশলের বই দাও। জিন জবাবে বলে, এটা চাইলেই পাওয়া যায় না, তবে তুমি চাইলে আমি তোমাকে লো লেভেল 1 ক্লাস কৌশল দিতে পারি, এটা পরে তোমার শক্তি বাড়াবে। তবে শাওয়ান বিশ্বাস করে না যে এমন কিছু সত্যিই কাজ করে। তখন জিন বলে, আচ্ছা, আগে তুমি 3 নাম্বার লেভেল শেষ করো, তারপর আমি শেখাবো। ঠিক তখন সুন সেইখানে আসে, আর জিন আবার আংটির ভেতরে চলে যায়। অনেকদিন পর শাওয়ান আর সুনের দেখা হয়। এতদিন ধরে শাওয়ান এই জায়গাতেই চিশক্তির চর্চা করছিল। সুন এসে দেখে শাওয়ানের শরীরে অনেকগুলো চাবুকের দাগ। তখন সে খুব কষ্ট পায় এবং জিজ্ঞাসা করে, এই রকম কিভাবে হলো? তখন শাওয়ান বলে, ডৌজেচিন 9 নাম্বার স্টার লেভেলে ওঠার চেষ্টা করতে গিয়ে এমনটা হয়েছে। এখানে 9 নাম্বার স্টার লেভেল বলতে বোঝানো হচ্ছে প্রথম লেভেলের শেষ ধাপ। যদি সে এটা সম্পূর্ণ শিখে নেয় তাহলে 2 নাম্বার লেভেলে পৌঁছে যাবে। এরপর সুন বলে, সাবধানে থেকো, 8 স্টার থেকে 9 স্টারে যাওয়া একটু কঠিন। সেই সময় আমরা দেখতে পাই শাওয়ান মন দিয়ে সুনের দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে ভালোবাসার একটা অনুভব ফুটে ওঠে। তখন সুন একটু লজ্জা পেয়ে বলে, এমন করে কি দেখছো? শাওয়ান বলে, কিছু না, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। এই কথা বলে সে সুনের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আমরা দেখতে পাই সুন তার চিশক্তি দিয়ে শাওয়ানের শরীর থেকে চাবুকের দাগগুলো মুছে দেয়। এরপর তার শক্তি ব্যবহার করে শাওয়ানকে 8 স্টার থেকে 9 স্টারে পৌঁছে দেয়। এখান থেকে বোঝা যায় সুনের ভেতরে অনেক চিশক্তি আছে, কিন্তু সে সেটা প্রকাশ করতে চায় না। অনেকক্ষণ পরে আমরা দেখতে পাই শাওয়ানের ভেতরে 9 স্টার চিশক্তি জেগে উঠেছে, সেই সঙ্গে তার ঘুমও ভেঙে যায়। তখন সুন তার কাছে আসে। শাওয়ান বলে, আমার মধ্যে 9 স্টার চিশক্তি চলে এসেছে। তখন সুন বলে, তুমি ঘুমের মধ্যেই লেভেল আপ করে ফেলেছো, এটা দারুণ ব্যাপার। তবে আমরা জানি আসলে সুনি তার শক্তি দিয়ে শাওয়ানকে লেভেল আপ করিয়েছে। এরপর শাওয়ান সুনকে জিজ্ঞাসা করে, আমাদের ক্ল্যানের অবস্থা এখন কেমন, আর মার্কেটের কি অবস্থা? তখন সুন জানায়, জিয়া ক্ল্যান ধীরে ধীরে সব দখল করে নিচ্ছে, এখন আমাদের মার্কেটের অবস্থা অনেক খারাপ। এই কথা শুনে শাওয়ান রেগে যায় এবং সুনকে নিয়ে সঙ্গে সঙ্গে সেই মার্কেটের দিকে রওনা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই মার্কেটে জিয়াও লিউ তাদের লোকজন নিয়ে শাওক্ল্যানের লোকদের উপর অত্যাচার করছে। এর মধ্যে একজন শাওক্ল্যানের লোক তাদের কাছে ক্ষমা চায় এবং অনুরোধ করে যেন আর জুলুম না করে, কিন্তু লিউ কোনো কথা শোনে না। সে আদেশ দেয় তাকে মারার জন্য। তখন তার দলের একজন সেই লোককে মারতে এগিয়ে যায়। ঠিক সেই সময় সুন এবং শাওয়ান সেইখানে আসে। সুন লিউকে উদ্দেশ্য করে বলে, তুমি একজন আলকেমিস্ট হলেও মানুষ হিসেবে তুমি খুবই খারাপ। সেই সময় জিয়া লিউকে বলে, এই মেয়েটার কথাই বাবা বলেছিল তোমাকে ব্যবস্থা করে দেবে, দেখো কত সুন্দর। তখন লিউ বলে, অনেক সুন্দর, তাকে ধরে নিয়ে আসো। এরপর জিয়া সামনে এসে শাওয়ানকে উদ্দেশ্য করে বলে, এখন আমরা তোমার ভালোবাসার মেয়েকে তুলে নিয়ে যাব, আর তুমি কিছুই করতে পারবে না, কারণ তোমার তো কোনো শক্তি নেই, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তবে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, সুনকে আমাদের কাছে নিজের হাতে তুলে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই কথা শুনে শাওয়ানের মেজাজ খারাপ হয়ে যায়। সে চি ব্যবহার করে একটি কাঠ তুলে জিয়ার দিকে ছুঁড়ে মারে। এরপর 9 স্টার ভ্যাকুয়াম পাম্প চি ব্যবহার করে জিয়াকে নিজের দিকে টেনে আনে এবং মারধর করে তাকে ছুঁড়ে ফেলে দেয়। সে বলে, এইবার দেখো আমি সুনকে রক্ষা করতে পারি কিনা। তখন আশেপাশের লোকজন অবাক হয়ে বলে, ইয়ান দেখি এখন 9 স্টারে আছে, আমরা তো জানতাম সে 3 স্টারে আছে। তখন লিউ বলে, ইয়ান তোমার শক্তি আছে, কিন্তু আমি যাকে চাই তাকে নিয়েই যাই। এরপর সে তার চিশক্তি প্রকাশ করে। আমরা দেখতে পাই সে দ্বিতীয় স্তরের চির 6 নম্বর স্টারে আছে।
অর্থাৎ শাওয়ানের থেকে 6 ধাপ বেশি শক্তি তার রয়েছে। এরপর সে শাওয়ানের দিকে আক্রমণ করে। শাওয়ান ভয় পেয়ে সেই আক্রমণ প্রতিরোধের চেষ্টা করে। ঠিক তখন আমরা দেখতে পাই আংটির জিন তার চি শক্তি ব্যবহার করে লিউয়ের আক্রমণ প্রতিরোধ করে। এতে লিউ দূরে ছিটকে পড়ে যায়। এই দৃশ্য দেখে আশেপাশের লোকজন বলে, লিউ কি হলো, তুমি ইয়ানের সাথে পারলে না কেন? তখন লিউ বলে, আমি নিজেও জানি না কি হলো। অন্যদিকে শাওয়ান নিজেও বুঝতে পারে না কিভাবে এটা হলো। সে জিনকে জিজ্ঞাসা করে, এটা তুমি করেছো? তখন জিন বলে, হ্যাঁ, কারণ আমার শিষ্য যদি বিপদে পড়ে তাহলে আমি চুপচাপ বসে থাকতে পারি না। ওইদিকে লিউ চিৎকার করে বলে, আজকে না পারলেও একদিন আমি অনেক ঔষধ বানাবো, তখন তোমাদের মার্কেট ধ্বংস হয়ে যাবে, আর তখন তোমাদের ক্ল্যানই সুনকে আমার হাতে তুলে দেবে। এই কথা বলে লিউ সেখান থেকে চলে যায়। এরপর জিন শাওয়ানকে বলে, তুমি যদি এর প্রতিশোধ নিতে চাও, আমি আমার আত্মা তোমার শরীরে নিয়ে এসে লিউর সাথে যুদ্ধ করতে পারি। তখন শাওয়ান রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই সেই রাতে শাওয়ান মুখ ডেকে এক ভিন্ন ধরনের পোশাক পরে লিউর ঘরের দিকে যায়। বোঝা যায় তখন শাওয়ানের শরীরে জিনের আত্মা প্রবেশ করেছে। জিন লিউর উপর আক্রমণ করতে যায়। ঠিক সেই সময় তারা দেখে পাশে একটি জানালায় সুন বসে আছে। এই দৃশ্য দেখে শাওয়ান অবাক হয়ে যায়। সে জিনকে জিজ্ঞাসা করে, সুন এইখানে কেন? তখন জিন বলে, হয়তো সেও তার অপমানের প্রতিশোধ নিতে এসেছে। এরপর শাওয়ান এবং জিন চুপচাপ থেকে সুনকে দেখে। আমরা দেখতে পাই সুন লিউর সামনে আসে এবং নিজের চি শক্তি ব্যবহার করে। এই শক্তি দেখে শাওয়ান আবার জিনকে জিজ্ঞাসা করে, সুন এত শক্তি কোথায় থেকে পাচ্ছে? তখন জিন বলে, সে এখন দ্বাদশী শক্তি ব্যবহার করছে, অর্থাৎ চি শক্তির 4র্থ স্তরে পৌঁছে গেছে। এরপর সুন লিউর সামনে এসে বলে, তুমি যখন মার্কেটে আমাকে নিয়ে অপমানজনক কথা বলছিলে তখন আমি কিছুই বলিনি, কিন্তু তুমি আমার প্রিয় মানুষকে অপমান করেছো, তাই আমি এইখানে এসেছি। তখন লিউ ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখন সুন বলে, চুপ করো, আমি পুরো ঘর আমার আবার দিয়ে ভরে দিয়েছি, তোমার চিৎকার কেউ শুনতে পারবে না। এরপর সে নিজের চি শক্তি দিয়ে একটি ছুরি তৈরি করে লিউর দিকে ছুঁড়ে মারে। সেই ছুরির আঘাতে লিউ মারা যায়। এরপর সে চুপচাপ সেইখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই শাওয়ান একপাশে দাঁড়িয়ে চিন্তা করে। সুনকে বাহির থেকে শান্ত আর কোমল মনে হলেও কিন্তু যুদ্ধের সময় সে অনেক কঠিন হয়ে ওঠে। সেই সময় আমরা দেখতে পাই লিউ আবার উঠে বসে। বোঝা যায় সে আসলে মারা যায়নি, কারণ সে আগেই টার্টল ব্রেথ পিল খেয়েছিল, মানে এই পিল খেলে আঘাতে কিছু হয় না। এরপর লিউ সিদ্ধান্ত নেয় সে এবার তার আস্থাভাজন গুরুকে সঙ্গে করে নিয়ে আসবে এবং শাওক্লানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলবে। তখন শাওয়ান বলে, দুঃখিত, তোমাকে হতাশ করতে হচ্ছে, তুমি হয়তো আর ফিরে যাওয়ার সুযোগই পাবে না। এই কথা বলেই জিন তার স্বর্গীয় আগুন চি শক্তি হাতে বের করে। তখন লিউ ভয় পেয়ে বলে, স্বর্গীয় আগুন? শাওয়ান বলে, একদম ঠিক ধরেছ, তাই তোমার জন্য এই আগুনই উপহার। এই কথা বলেই সে লিউর দিকে সেই আগুন ছুঁড়ে মারে। আগুনের আঘাতে লিউ সেইখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই শাওয়ান বাড়ির ছাদ থেকে ছাদে লাফাতে লাফাতে কোথাও যাচ্ছে। হঠাৎ তার পথে সুনের সাথে দেখা হয়। তখন সুন বুঝতে পারে না সামনে কে আছে, কারণ ইয়ান মুখ ঢেকে রেখেছে। তাই সে নিজের চি শক্তি ব্যবহার করে সেই ছোট্ট ছুরি বের করে জিজ্ঞাসা করে, তুমি কে? আর একটু আগে তুমি লিউয়ের রুমে লুকিয়েছিলে কেন? এইখানে আমরা বুঝতে পারি সুন জানতো সেই রুমে কেউ আছে, আর তাই বাহিরে দাঁড়িয়েছিল। আর এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। প্রিয় দর্শক, আপনাদের সাপোর্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যাদের এই সিরিজ সম্পর্কে ভালো ধারণা আছে তারা দেখে জানাবেন আমার বলা কাহিনী ঠিক আছে কিনা। মানুষ মাত্রই ভুল, তাই কোথাও কোনো ভুল হয়ে থাকলে সেটাও নির্দ্বিধায় জানাবেন, আমরা সাদরে গ্রহণ করব। এছাড়া আপনারা জানাবেন পরবর্তী পর্ব নিয়ে কাজ শুরু করব নাকি অন্য কোনো সিরিজ বা মুভি নিয়ে কাজ শুরু করব। আজকের এই ভিডিওর জন্য 200টি কমেন্টস এবং 2000টি লাইক আশা করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।